This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পটে সারাদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরি। তবে সবার আগে আমি পরিচয় করিয়ে দেবো আজকে হটস্পটে ঠিক কোন কোন টপিকগুলো নিয়ে, কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হটস্পট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মতলা চত্বর। সেই ধর্মতলা চত্বরে কি ঘটেছে জানাবো। তবে আজকের ইস্যুগুলো কি কি? সমবায় ভোটে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের দৌলতাবাদের, এবং সেখানে শেষ হাসি কে হাসলো জানাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয়, তৃণমূলকে ভেট দিয়ে ভোটার, মানে টাকা দিলে কি ভোটার কার্ডে নাম পাওয়া যাচ্ছে, ভোটার কার্ডে নাম উঠে যাচ্ছে বাংলাদেশিদের পর্যন্ত, সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। চরম অমানবিক পুলিশ, আমরা এই খবরের সিরিজ আপনাদের সামনে তুলে ধরছি। সেই কৃষ্ণেন্দু যে চিপস চুরি করেনি কিন্তু তাকে মারা হয়, তারপর সে আত্মঘাতী হয়, কিন্তু এই ঘটনাতে মানে কৃষ্ণেন্দুর দেহদাহ নিয়েও পুলিশের অমানবিক রূপ ধরা পড়লো। কি সেটা জানাচ্ছি। বাঘের পিঠে ইউনুস, আর এই বাঘের পেটেই কি যেতে চলেছে ইউনুস, সেই খবর ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরছি। তবে সবার প্রথমেই যে কথাটা আমি বলেছিলাম, আজকে হটস্পট এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে ধর্মতলা চত্বর। কারণ ধর্মতলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যার কাছে 100 রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার করা হয়েছে, এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে ধর্মতলা চত্বর থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। সুশোভন, তোমার কাছে আপডেট জানতে চাইবো, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কি পরিচয় জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে, এবং ধর্মতলা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এতগুলো মানুষের যাতায়াত, কি করে খবর পেল পুলিশ? দেখো, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল রামকৃষ্ণ মাইতি কেতুগ্রামের বাসিন্দা, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং একেবারে তিনি একটি স্টেট বাসে আসছিলেন বলে সূত্রের খবর, এবং তার পিঠে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে প্লাস্টিকের মধ্যে গুলি ছিল প্রায় 120 রাউন্ড এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এবং সেই বিষয়টা পুলিশ এখনও জিজ্ঞাসাবাদ করছে। মূলত যেটা বিষয় যে একেবারে তিনি বাস থেকে নামেন, এবং বাস থেকে নামার পরই ধর্মতলা বাস স্ট্যান্ডে STF-এর কর্তাদের কাছে কিন্তু গোপন সূত্রে তাদের খবর ছিল, এবং তারপরেই কিন্তু তাকে প্রথমে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তার পিঠে যে ব্যাগ ছিল সেই ব্যাগ প্রথমে তল্লাশি করা হয়, এবং তল্লাশি করতে গিয়েই দেখে যে প্লাস্টিকের মধ্যে বেশ কিছু গুলি রাখা রয়েছে, এবং তারপরেই কিন্তু সেই গুলিগুলোকে প্রথমে বাজেয়াপ্ত করা হয়, এবং তার কাছ থেকে মোবাইল ফোন সহ একাধিক যে ডকুমেন্টস সেগুলো প্রথমে বাজেয়াপ্ত করা হয়। কিন্তু গোয়েন্দারা এখন যেটা চিন্তা করছেন বা মনে করছেন যে এই যে গুলি প্রায় 100 রাউন্ডের বেশি গুলি, এটা যথেষ্ট বেশি। স্বাভাবিকভাবেই এই ধর্মতলা বাস স্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি যে কথা বলছিলে, তার কারণ এখানে উত্তরবঙ্গের একাধিক বাস আসে, এখান থেকে যায়, এমনকি এখানে প্রচুর মানুষের আনাগোনা। তাহলে এই গুলিগুলো আনার কারণ কি? এই গুলিগুলো কি এখানে এনে কাউকে হাত বদল করে কলকাতার মধ্যে কোথাও দেওয়ার কথা ছিল, না একেবারে কলকাতা থেকে আবার কোনো জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছিল কিনা? এবং এটা জানেন তো সব থেকে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এই ধর্মতলা বাস স্ট্যান্ড, সেখান থেকে আজকে 100 রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হলো, এবং আমরা রাজ্যে যখন অস্ত্র উদ্ধার হতে দেখেছিলাম তখন শিয়ালদা স্টেশনের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার হয়েছিল। মানে এই জায়গাগুলোকে বেছে নেওয়া কেন হচ্ছে, এই জনবহুল এলাকা, ব্যস্ত জায়গাগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে, এটাই এই মুহূর্তে গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন একবার শুনে নেওয়া যাক। ব্যাগে ছিল, এই ব্যাগ যে হয় ব্যাগ, সে ব্যাগটা বন্দুক না গুলি? গুলি ছিল। কতগুলো? ও তো গিনতি করে বলছে 120 খানা। ও কি এখানে বাস থেকে নামলো না দাঁড়িয়েছিল অনেকক্ষণ? বাস দিয়ে নামিয়েছে। কোথাকার বাস? বর্ধমানের। কোথেকে এসছে কিছু বললো না? ও কি ওর কি মানে পিস্তল পাওয়া গেল না শুধু গুলি? খালি গুলি পাওয়া গেছে। এরপরে যে খবরের দিকে নজর রাখবো, আছে একটা প্রশ্ন আমাদের উঠছে যে এরা যে ভোট হলে কি হিংসা হবে? মানে লোকসভা বিধানসভা ভোট হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা সমবায় ভোটেও এত ধুন্ধুমার পরিস্থিতি, এত রক্তপাত হবে? মানে ভোট হিংসার সেই ছবি আমরা আজ সারাদিন দেখলাম মুর্শিদাবাদের দৌলতাবাদে। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটে রীতিমতো হাতাহাতি দেখলাম, উত্তপ্ত পরিস্থিতি হলো, যা ঠেকাতে গিয়ে হাত পড়লো উর্দিধারীদের গায়ে, এমনকি পুলিশের লাঠি পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা হয়। এই ঘটনা ইতিমধ্যে 4 তৃণমূল কর্মী এবং 2 কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ। অশান্তির শেষে অবশ্য শেষ হাসি এসেছে বাম কংগ্রেস জোট, আর তাদের দখলেই থাকছে সমবায় সমিতি। লাঠি, ঘুষি, ভাঙচুর, লাঠিচার্জ,
সমবায় ভোট ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র মুর্শিদাবাদের দৌলতাবাদ। জট কাটিয়ে হাইকোর্টের নির্দেশে মহারাজপুর সমবায় সমিতির ভোটের দিনক্ষণ ঠিক হয়, কিন্তু অশান্তি এড়ানো গেল না। সংঘাতে জড়িয়ে পড়ে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের কর্মী সমর্থকরা। মাটিতে ফেলে একে অপরকে লাঠি ঘুষি, ক্যাম্প অফিস ভাঙচুর, রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। জোট শিবিরের অভিযোগ, তাদের থাকা সমবায় ছিনিয়ে নিতেই বহিরাগতদের এনে অশান্তি পাকিয়েছে শাসক শিবির। মিউনিসিপ্যালিটি সমবায় যেখানে রাজ্যের সর্বস্ব ক্ষমতা, সেখানে তার সেই ক্ষমতা অপপ্রয়োগ করা হয়। সেখানে তৃণমূলের দুষ্কৃতি, স্থানীয় পুলিশের মদত সব মিলিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। দীর্ঘদিন থেকে এটাকে ঘুঘুর বাসা করে রেখেছে, দীর্ঘদিন থেকে এখানে রুজি রোজগার করছে, সেটা ওদের ভয় আছে যে আমরা হয়তো আর পাবো না, তাই তার জন্য গন্ডগোল পাকাচ্ছে। আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠিচার্জ করে, কিন্তু সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত হতে হয় উর্দিধারীদের। পুলিশকে ঘিরে ধাক্কা দেওয়া হয়, লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা করে দু দলের সমর্থকরা। বাইরে থেকে, মুর্শিদাবাদে বাইরে থেকে যখন লাখো লাখো শয়ে শয়ে লোকেরা যখন আক্রমণ করতে এসেছিল, তখন টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল, ঝোপের মধ্যে ঝাঁপ দিয়েছিল, সেরকমভাবে পুলিশ এখন ভোট বাঁচানোর জন্য আজকে তৃণমূলকে হেল্প করার জন্য আজকে মারধর করছে। যদি ঠিকঠাকভাবে আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করতে পারি তো এদের ট্রেলার দেখছেন, এদের তো পুরো সিনেমাটা এখন বাকি আছে। পুলিশের কেউ যদি যায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর যদি একটু নাড়াচাড়া করে তার লাঠি কেড়ে নিয়ে তাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে তৃণমূল, এবং এটা তৃণমূল এটা করতে অভ্যস্ত, আর সেই রকমের ব্যবস্থা করার জন্য পুলিশ অপেক্ষায় থাকে। র্যাফ নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় প্রশাসন, কিন্তু ভোট ঘিরে কেন বারবার বাংলায় এই নৈরাজ্যের ছবি? একটা সমবায় দখল করতেও এমন গাজোয়ারি রক্তারক্তি, এটাই কি এই রাজ্যের ট্র্যাডিশন? এই ছবি আর বদলাবে কবে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণ 24 পরগনার কাপদ্বীপ, সেখানে বাংলাদেশিরা যদি 10,000 টাকা তৃণমূল কংগ্রেসের কাছে দিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের কোনো তাবড় নেতার হাতে দিয়ে দেয়, তাহলে তাদের ভোটার তালিকায় নাম উঠে যায়। এরকমই তো চাঞ্চল্যকর অভিযোগ উঠছে সুজন সরকার বলে একজন বাংলাদেশি মানুষ, যে দীর্ঘদিন হলো এসেছে, কিন্তু সে কিছুতেই ভোটার তালিকায় নাম তুলতে পারছিল না, এবং সে তখনই তৃণমূল কংগ্রেসকে 10,000 টাকা দেয়, তার নাম ভোটার তালিকায় উঠে গেছে, এবং বাংলাদেশ থেকে আসা আরো বেশ কয়েকজনের নামে কিন্তু সেই তালিকায় উঠে গিয়েছে। বিষয়টি স্বীকার করেও সরকারি কর্মীদের একাংশে ঘাড়েই দায় চাপাচ্ছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। দায় এড়াতে পারে না রাজ্য তৃণমূল সরকার, পাল্টা তোপ দেখেছে গেরুয়া শিবির। সবার প্রথমে অভিযোগ শুনবো, তারপর যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এই বিষয়টিকে নিয়ে একবার শোনা যাক। এইখানে দেরি হলো, এইখানে অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছিল? ওই 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে, টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না। আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। অবৈধ ভোট যারা, যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে, এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে, তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। উনি এখন দায় ছেড়ে দিলে, দায় ঝেলে ফেললে তো চলবে না।
এই মুহূর্তে দাঁড়িয়ে জানে তো 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মহকুমা শাসকের পক্ষ থেকে, আর ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। এবং বলছি না বারবার রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কাকদ্বীপে বাংলাদেশি নাগরিক ভারতের ভোটার তালিকায় যে উঠে যাচ্ছে সেই ঘটনা সিবিআই তদন্ত চাইছেন। বিরোধী দলনেতার নিশানায় এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএম এবং এসডিও। দাদা দেখা যাচ্ছে যে দিকে দিকে ভোট যত এগিয়ে আসছে ভোটার লিস্টে গরমিল ধরা পড়ছে। এমন বেশ কয়েকটি জায়গা দেখা গেছে যে আদতে বাংলাদেশি কিন্তু এটাতে এসডিও বিডিও ডিএমরা যুক্ত। বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এই দাবি করছে। অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদারকে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছে, কারণ সুকান্ত মজুমদারের স্ত্রীর 2টো জায়গায় নাম আছে বলে ইতিমধ্যেই দেখা গেছে। তো এটা হচ্ছে কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। শুভেন্দু অধিকারী তো মুখে বলতে পারছেন না এই সুকান্ত মজুমদারকে ধরো, ঘুরিয়ে বলছে যেখানে যেখানে ভোটার লিস্টে এই সব আছে সিবিআই তদন্ত হোক। আসলে শুভেন্দু চাইছে সিবিআই আগে সুকান্ত মজুমদারের বাড়ি গিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক। এবার পাঁশকুড়ার ক্লাস 7-এর সেই আত্মঘাতী ছাত্র কৃষ্ণেন্দুর খবরে যাব। তার মাকে কি বলা হয়েছিল জানেন? হয় দেহ দাহ করো, না হলে নদীতে ভাসিয়ে দেব। পুলিশ এই কথা বলেছে। অভিযোগ পাঁশকুড়ার আত্মঘাতী কিশোরের মায়ের। নিষ্পাপ এক কিশোরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো কেন, আর কে ঠেলে দিল? তার উপর নাকি পরিবারের উপর মানসিক নির্যাতন করা হলো। এটাই কি আইনের শাসন? সন্তানহারা মায়ের হাহাকার তুলছে এই প্রশ্নগুলো। জবাব রয়েছে আইন রক্ষকদের কাছে, কিন্তু জবাব তো পাওয়া যাচ্ছে না, উল্টে হুঁশিয়ারি পাওয়া যাচ্ছে, উল্টে হুঙ্কার পাওয়া যাচ্ছে, উল্টে ভয় দেখানো হচ্ছে। দেখুন। মা আমি চুরি করিনি। 12 বছরের নিষ্পাপ কিশোরের এই সুইসাইড নোটের ভারেই দমবন্ধ পরিস্থিতি। বেদনাহত বাংলার বুকে আরো ভারী পাথর চাপিয়ে দিল সন্তানহারা মায়ের হাহাকার। তাকে ভয় করছে, সে তো সিভিক বলে সে তো পুরো দিয়ে চালাচ্ছে। আমি তো আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না, 10 মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না। পুলিশ বলছে নিয়ে যাও, করো, না হলে নদীতে ভাসিয়ে দিব, না হলে দাহ করে মর্গে ঘুরে নিয়ে চলে যাব। গোসাইবের গ্রামের কৃষ্ণেন্দু সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল, কিন্তু দোকানে কেউ ছিল না। একটা পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নেয় সে। সেই কারণে ভরা বাজারে তাকে চোর অপবাদ দেয় ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ এমনই, অপমানিত কিশোর সুইসাইড নোট লিখে কীটনাশক খায়। সিসিটিভি ফুটেজেও প্রমাণ হয়েছে কিশোর নিরপরাধ ছিল। তাহলে কেন তাকে মরতে হলো? এই প্রশ্ন তুলে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিক্ষোভ দেখিয়েছিলেন গোসাইবেরের মানুষ। তাদের লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের 16 জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হয়। এক মহিলা সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। চোরের মতো তো পুলিশ এত বদমাইশি হয়েছে, চোরের মতো তো আমার ছেলেকে আমার কোল থেকে নিয়ে গেল। একটা মায়ের কোল থেকে ছেলে নিয়ে বলুন আপনারা, তার কি অপরাধ? একটা ছেলেকে দেখতে গেছি, তো ছেলেকে দেখতে গেছি, অপরাধটা কি? না আমি যাইনি, আমি যাইনি, জানি কাকে নিয়ে যাবো, কাকে নিয়ে যাবো আমি তো কিছুই জানি না। কাকে নিয়ে যাবো? আমার কেউ নেই, আমি একা মানুষ, আমার কেউ নেই। আমি এখন কি করব বলো? ছোট বাচ্চা আছে বাড়িতে, অন্ধ বাচ্চা আছে আমার। পুলক গোস্বামী গোটা গ্রামে এই যে গন্ডগোলটা ঘটাচ্ছে, পুলক গোস্বামী ওই থানায় কাজ করে, ওই সিভিক ভলেন্টিয়ার। এই যে যত কাজের মূল যত কিছু করতেছে, ওদের জমিন জায়গালে গন্ডগোল করতেছে, আক্রোশ করে এই যত গন্ডগোল ঘটাচ্ছে পুলক গোস্বামী, অন্য কেউ নয়। অথচ সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এখনো কোনো আইনি পদক্ষেপ হয়েছে বলে শোনা যায়নি। পাঁশকুড়া থানা পর্যন্ত পৌঁছতেই পারেনি আত্মঘাতী কিশোরের বাবা মা। মার কাছে সন্তানকে 10 মিনিট রাখতে দিচ্ছে না, 5 মিনিট বড় জোর রাখতে দিচ্ছে না, নিয়ে চলে গেল। তারাই কি করে দাহ করে দিল। গ্রামবাসী কেউ নেই, এত লাঠিচার্জ করছে, তারা যেতে পারছে না, এত লাঠিচার্জ করছে, কেউ গেল না যেতে। তারা নেই তো, কেউ থাকবে কি করে, এত পরিমাণে লাঠিচার্জ করছে। তমলুকের এসডিপিও আফজাল আবরার অবশ্য টিভি9 বাংলাকে জানিয়েছেন, আত্মঘাতী কিশোরের মা যে অভিযোগ করছেন পুলিশ ঠিক তা বলতে চায়নি। সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বাড়ি ভাঙচুর করছিলেন কিছু লোকজন।
পরিবারের সদস্য নন এমন লোকেরা দেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাই আইন শৃঙ্খলার যাতে আর অবনতি না হয় তাই জন্য আত্মঘাতী কিশোরের বাবা মাকে পুলিশ বলে, হয় আপনারা সৎকার করুন, নচেত আমরা ব্যবস্থা করব। কার্যত দাবিদারহীন দেহ নিয়ে বিক্ষোভ ঠেকাতে একথা বলা হয়েছে। ওর তো পাওয়ার আছে বলে সিভিক পুলিশ বলে ও তো দাদাগিরি করছে। তারই ফলস্বরূপ এই ঘটনা। অবশ্যই জন্য আমরা খেটে খাওয়া মানুষ, গরিব তো আমরা না, এর জন্য ওদের কোনো আমাদের উপরে এত চার্জ। আর এখানেও রাজ্যবাসীর স্মৃতিতে ফিরে আসছেন তিলোত্তমা। তাঁর দেহ জোর করে দাহ করার অভিযোগ করেছিলেন সন্তানহারা বাবা মা। শুধু তাই নয়, এক পদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে টাকা অফার করার অভিযোগও উঠেছিল। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হয়েছে। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গণিতের ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। পানিহাটির পর পাঁশকুড়া, বারবার পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ উঠছে কেন? প্রতিবারই ভুল বুঝছেন সন্তানহারা বাবা মারা। বিষয়টা এবার ভেবে দেখার সময় এসেছে। এই বাড়িতে প্রবেশ করলেই ঠিক আমার বাঁদিকে পড়ে রয়েছে কৃষ্ণেন্দুর ব্যবহৃত খাতাপত্র। কৃষ্ণেন্দু আর নেই, ফলে এই বইগুলো আর ব্যবহার হবে না। এই ছোট্ট সাইকেল, এই সাইকেলটা কিন্তু কৃষ্ণেন্দু আর চাপবে না, কিন্তু তার সেই সাইকেল চাপার বা এলাকায় যে দুষ্টি মিষ্টি কাণ্ড করে বেড়ানোর যে স্মৃতি, তা কিন্তু এই পরিবারকে কার্যত দংশন করে চলবে আগামী দিনে। পাঁশকুড়া থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। এদিকে পাঁশকুড়ার এই ঘটনাতেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন। কি বলছেন একবার শোনা যাক। এটাতে পুলিশ ইনভলভ, শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, আইসি পাঁশকুড়া ইনভলভ, অ্যাডিশনাল এসপি তমলুক ইনভলভ, মিস্টার আগরওয়াল, এরা ইনভলভ। এই মামলা সিবিআইকে ট্রান্সফার করা হোক। পরিবারের সঙ্গে আমাদের স্থানীয় নেতা সিন্টু সেনাপতিকে আমি একটু আগেই বলেছি যোগাযোগ করার জন্য, আমরা লিগ্যাল সাপোর্ট দেব। দেখুন, এবার একটুখানি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ বাংলাদেশে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চাইছে যে যতটা করে চেষ্টা করা যাচ্ছে যে 1 বছর যাতে ভোটটা না হয়। যদিও বিএনপির পক্ষ থেকে তাকে ভোট করানোর জন্য একটা চাপ দেওয়া হয়েছে, সেনা প্রধানের পক্ষ থেকে তাকে ভোট করানোর জন্য একটা চাপ দেওয়া হয়েছে, কিন্তু ইউনূস বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ভোটটা না হয়। সেটা যেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যাতে ভোটটা হয়, মানে ডিসেম্বরে ভোট করানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইউনূসের মধ্যে। সে জুনে ভোট করাতে চাইছে, আরো অন্তত 1 বছর ক্ষমতা ভোগ করতে চাইছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট জানিয়েছে ইতিমধ্যে ইউনূসের দপ্তর, এবং জানিয়ে স্বাভাবিকভাবে প্রবল ক্ষুব্ধ বিএনপি। তার মানে বুঝতেই পারছেন যে বিএনপির কথাও সে শুনছে না এবং সেনা প্রধানের কথাও শুনছে না। কিন্তু একটা বিষয় এই মুহূর্তে ইউনূস কি করছে যে বিএনপির উপর পাল্টা একটা চাপ তৈরির কৌশল নিচ্ছে। বলা হচ্ছে সরকারের কাজ যদি সঠিকভাবে করতে না দেওয়া হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছেন ইউনূস। 2 দিন ধরে পদত্যাগের জল্পনা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল। বৈঠকে মুখে কুলো পাটল ইউনূস এবং কৌশলে জামাত বিএনপির সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে ইউনূস। অর্থাৎ সে এখন ভোট করাতে কিছুতেই চাইছে না।
এদিকে বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে ইউনূসের দ্বন্দ্ব তো চরমে, কারণ সেনা প্রধানের পক্ষ থেকেও তাকে ভোট করানোর জন্য বলা হয়েছিল এবং সে কারণে সে বারবার একটা সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থই হয়েছে। গত 48 ঘন্টায় অন্তত 7 বার যোগাযোগের চেষ্টা করে ইউনূসের দপ্তর, কিন্তু কোনো সাড়া দেননি বাংলাদেশের সেনা প্রধান। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH